আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং শুনতে চলে এসেছো তোমাদের অতি পরিচিত চ্যানেল, তোমাদের অতি পরিচিত, তোমাদের অতি প্রিয় পরিবার ভৌতিক কথা। আজকে তোমরা শুনবে মোট 3টি ঘটনা। প্রথম ঘটনাটা এতটা ডেঞ্জারাস না, এতটা ভয়ঙ্কর, আমি বলছি যারা ছোটরা আছো একদম একা শোনার চেষ্টাও করো না। আজকে তোমরা লিটারেলি ভয় পেতে চলেছো। দ্বিতীয় ঘটনাটা হাওড়ার বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে এবং তৃতীয় ঘটনাটা কলকাতার একটা হাসপাতালকে কেন্দ্র করে একজন ডাক্তারবাবুর ঘটনা, তার নিজের অভিজ্ঞতার ঘটনা। আশা করছি আজকের এই এপিসোডটা একদম জমজমাট হতে চলেছে। তোমরা যদি হেডফোন দিয়ে শোনো তাহলে আরও বেশি ভয় পাবে। তাই একদম যারা ছোটরা আছো তাদেরকে আমি আজকে সাজেস্ট করব তোমরা হেডফোন দিয়ে শোনো না, তোমরা সবার সাথে বসে শোনো, নাহলে ভয় পেতে চলেছো। তো আর একদম দেরি করব না, চুপটি করে বসে পড়েছো নিশ্চয়ই। চলো এবার আমরা পাড়ি দেই ভূতের রাজ্যে। আকাশ বন্দ্যোপাধ্যায় আর আমি সৌমেনধর কয়েকদিন হলোই চাকরি পেয়েছি। বেতনের অ্যাডভান্স টাকা পেয়েই বাড়ি ভাড়া যেটা 2 মাস বাকি পড়েছিল সেটা শোধ করে দিয়েছি। এক কথায় খুশি মনে বেরিয়ে এসেছি। বাকি মাস টানাটানি যাবে, কিন্তু কি আর করার। হোটেল থেকে খাবার আসে আমার, সেখানেও বাকি পড়েছে। নতুন বাড়ি পেতে কম কষ্ট হয়নি। ব্যাচেলার হলে বাড়ি ভাড়া পেতে যে কি কষ্ট ভুক্তভোগী মাত্রই জানেন। আমার 2 মাস ধরে রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করতে হয়েছে, যেমন তেমন হোক একটা বাড়ি খুঁজে পেতে। কেউ দিতে চায় না। কোথাও তো সরাসরি বলে দেয় অচেনা ছেলে মেয়েদের থাকার জায়গা হবে না, কোথাও লেখা থাকে না। কিন্তু কথা বলতে গেলে প্রথম কথা শুনেই পত্রপাঠ বিদায় করে দেয়। কেউ কেউ তো আঁতকে ওঠে, মুখ দুদিকে ছড়িয়ে বলে কোনোভাবেই সম্ভব নয়। আমি যেন ডাস্টবিনে পড়ে থাকা বস্তুর মতন হয়ে গেলাম। আর সহ্য হয়নি। আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, মাথা অল্পতেই গরম হয়ে যেত। এইসব আর সহ্য করতে না পেরে লোকসম্মুখে বলেই ফেললাম, আপনাদের মেয়েকে তো ব্যাচেলারের সাথে বিয়ে দেবেন, তাই তো? বলার পর কিছুটা বেগ পেতে হয়েছিল। তারপরে আমি আর সৌমেন সেখান থেকে চলে যাই। মুহূর্তের জন্য তাকিয়েছিলাম, দেখি মুখখানা ফ্যাকাশে হয়ে গেছে। আমি হাল ছেড়ে দিলেও সৌমেন ছাড়েনি। ওর মতো নাছোড়বান্দা পাবলিক কমই আছে, অন্তত আমি এরকম আর একটাও দেখিনি। বাসা সে খুঁজে বের করবেই, আমাকে কথা দিয়েছিল। ছোড়া চালু মাল, এটা স্বীকার করতেই হবে। সেই সাথে পরোপকারী, অন্যের দরকারে জান দিয়ে দেয়। আমার তখন মেলা সমস্যা, থাকার জায়গা নেই। যে আত্মীয়ের বাড়িতে থাকছি সেখান থেকে অষ্টপ্রহর তারা দিচ্ছে, টাকা দিয়ে থাকছি, তাতেও তাদের সমস্যা। আমার ভাগ্যও কোনো দিকেই ছিড়ছিল না। যেই বাসাতেই যাই হতাশ করে ফিরিয়ে দেয়। একটার পর একটা ইন্টারভিউতে আউট হয়ে যাচ্ছি। 4টা টিউশনি ছিল বলে খেয়ে পড়েছিলাম, নইলে থালা নিয়ে রাস্তায় নামা ছাড়া আর কোনো গতি ছিল না। এক ইন্টারভিউতে মজা হয়েছিল, বলা ছিল বেতন আলোচনা সাপেক্ষে। সবগুলো প্রশ্নের উত্তর দিলাম ঠিকঠাক, কোনোটা ফসকায়নি। তারপর বেতনের কথা উঠল। আমাকে জিজ্ঞাসা করা হলো আমার কি করে চলে। বললাম। জিজ্ঞাসা করা হলো আয় কত। এখানেই তো ভুল করলাম, মুখ ফসকে আসল আয় বলে ফেললাম। শুনে তাদের মুখ শুকিয়ে গেল, কারণ আমার টিউশনের আয় বেতনের চেয়ে বেশি। মনে মনে নিজের চুল ছিঁড়ছি তখন। মুখ চাওয়াচাই করে তারা আমাকে বিদায় করলেন। উফ, কী সব দিন গেছে এক একটা। তবে ভাগ্য যখন ভালো হয় তখন সব দিক থেকেই ভালো হওয়া শুরু করে। যেদিন না শহর না গ্রাম জায়গায় সৌমেন আমার জন্য বাসা খুঁজে বের করলো, সেই দিনই অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে এসেছে। বন্ধু মহলে কঞ্জুস বলে আমার যথেষ্ট খ্যাতি ছিল, কিন্তু আনন্দের অতিশয্যে সৌমেনকে সেদিন চিকেন চপ আর রুটি খাইয়ে ফেললাম। কেমন বাড়ি পেয়েছে, কি সমাচার কিচ্ছু শুনতে চাইলাম না। আত্মীয়ের বাড়ি থেকে গটগট করে লোটা কম্বল নিয়ে বেরিয়ে এলাম। সেই দিনই কি ছিল আমার ভুল? আগেই বলেছি, না শহর না গ্রাম, এমন একটা জায়গা যেখানে রাত্রে শিয়াল ডাকে, পুকুরে মাছ খাবি খাই, আবার হুস হুস করে ট্রেন চলে যাওয়ার শব্দ ঘর থেকেই শোনা যায়।
আমি একা মানুষ, বলাই বাহুল্য। জনমানুষ নেই, ছোট্ট একতলা বাসায় আমি একা থাকব। বাড়িটা যে রাজপ্রাসাদ নয় সেটা আর বলতে হয় না, কিন্তু আমার জন্য তখন এটাই সাতমহল। আর যাই হোক, মাথার উপর পাকা ছাদ আছে, পকেটে নগদ টাকা। মন ভালো হওয়ার জন্য আমার মতো নিম্নবিত্ত ঘরের একজন যুবকের আর কি চাই। সৌমেন কয়েক ঘন্টা থাকলো। মালপত্র আমরাই টানাটানি করে সব গুছিয়ে নিলাম। হোটেল থেকেই খাবার আনা হয়েছে। সৌভাগ্যক্রমে গ্যাস আছে। পানি গরম করে স্নান করে নেওয়া গেল। ঘর মাত্র দুটো, তাতে কি, মেসে থাকা যেত। কিন্তু আমি গরিব মানুষ হলে কি হবে, আমার এইটুকু শৌখিনতা এখনও বজায় রয়েছে। কলেজে ওঠার পর থেকে আমি মানুষের পাশাপাশি থাকতে পারি না, সেই জন্যই তো এত ভোগান্তি। একা থাকতে পারলে অন্য অসুবিধা থাকলেও স্বাধীনতা থাকে, যখন যা খুশি করা যায়, যখন খুশি বাসায় ফেরা যায়। সেকেন্ড শো সিনেমা দেখে ফিরলেও খাবার পাওয়া যাবে না সেই ভয়টা থাকে না। আর মেসের এক একজন লোক হয় এক এক রকম, এক একজন নেশা ভাঙ করে, আর কত কি করে সেই দেখেই চলে এসেছি। তার চেয়ে একা থাকা হাজার গুণে ভালো। সৌমেনের বাড়ি আছে, পরিবার আছে, আমাকে ওর সাথে থাকতেও বলেছিল, কিন্তু আমার তো একটা সম্মান আছে, সেফ না করে দিয়েছি। দিল্লিতে আমার বলতে গেলে তেমন কেউ নেই, সবসময় এভাবেই চলতে ভালো লাগে। দুজন মিলে বাড়িটার এদিক ওদিক একটু ঘুরে দেখলাম। শহরের মধ্যে নয়, তাই জায়গার চারিদিকে ফাঁকা রাখার বিলাসিতা করতে পেরেছেন বাড়িওয়ালা ভদ্রলোক। এখানে থাকেন না তিনি, থাকেন এখান থেকে অনেক দূরে। সেখানে তার আরও 5খানা বাড়ি আছে, তার মধ্যে একটাতে তার কেয়ারটেকারের কাছে মাসের 5 তারিখের মধ্যে ভাড়া দিয়ে আসতে হবে। একসময় হয়তো এই বাড়িটাকে বড় করে বানানোর প্ল্যান ছিল, কিন্তু আর করা হয়নি। ছাদ থেকে রড বের হয়ে আছে, সারা বাড়ি ময়লা দিয়ে ভর্তি। সামনে একটা নামমাত্র গেট আছে, আছে নিচু দেওয়াল, টপকেই ঢুকে যেতে পারবে যে কেউ। তবে আমার যে ভয় নেই, আমার কাছে নেওয়ার মতো কিছুই ছিল না। দেওয়ালগুলোতে শ্যাওলা পড়েছে, গাছগুলোতেও মালির হাত পড়েনি কখনোই। এক নজর দেখলেই বোঝা যায়। চারপাশে বাড়িঘর নেই, আছে খানিকটা দূরে, দোকানপাট তার চেয়েও দূরে। তবে আমার বাজারঘাটের সমস্যা নেই, খাওয়া দাওয়া করি বাইরে, তাই ভয় পেলাম না। বাড়িটাতে গাছপালায় ভর্তি, ফলের গাছ, কাঁঠাল, আম, আরও অনেক কিছু। যাই হোক, সব গোছগাছ করে দিয়ে সৌমেন বিদায় নিল। একা হয়ে পড়লাম আমি। এমন কিছু আহামরি বাড়ি নয় যে চারিদিকে তাকিয়ে দেখব, তার চেয়ে একটু গড়িয়ে নেওয়া যাক। রাত তখন 10টার কিছু বেশি। দরজা লাগিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম আমি। সবসময় একা থাকি আমি। নির্জন বাস, আমার কাছে নতুন কেউ নেই, কিন্তু আজ কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো। কেন এমন হচ্ছে কে জানে। আমি সাহসী মানুষ, নিজের কাছে অন্তত তাই দাবি করি। ভয় আমার ধাতে নেই। ছোটবেলা থেকেই ভূতের গল্প শুনে বড় হয়েছি। আমাদের কাজের লোক বুড়ি করিমন যে এক একটা গল্প করত, শুনে হাত পা এমনকি পেটের ভেতরও শিথিয়ে যেত। রাত 10টা ছিল আমার সবার সময়। সেই সময় আমরা বাড়ির ছোটরা সবাই মিলে এক একজন আরেকজনের গায়ে লাগালাগি করে শুয়ে যেতাম, আর গল্প বলতো বুড়ি করিমন, ভূতের গল্প। বাইরে এসে দাঁড়াতেই সকালের বাতাস এসে গায়ে লাগলো, আর আমার ভয় যেন কর্পূরের মতন উবে গেল। সকালের বাতাসের এই একটা গুণ রাতের সব ঘ্রাণি মুছে দেয় এক নিমিষে। সামনে দিয়ে চলে গেছে সড়ক। গত রাতের বৃষ্টির ফলে ভেজা খানাখণ্ডে ভরা সড়ক কাদায় প্যাঁচ প্যাঁচ করছে। ওই পাশে একটা গাছ পড়ে আছে রাস্তার ওপর, কেউ এসে এখনো সরায়নি। হেঁটে হেঁটে চায়ের স্টলে পৌঁছালাম। ঘরে খাবার নেই, পাউরুটি, কলা আর 1 কাপ চা নিয়ে নাস্তা করলাম। গতকাল রাতে কি ঘটেছিল? সারাদিন অনেক পরিশ্রম করেছিলাম, তাই মাথা গরম হয়েছিল। ভুলভাল দেখা এই অবস্থায় খুবই স্বাভাবিক। ভুল কিছু শোনাও অস্বাভাবিক নয়। একা লোকালয় থেকে দূরে একটা বাসায় উঠেছি। অবচেতন মন আমাকে তাই শুনিয়েছে সন্দেহজনক শব্দ। নির্জন বাসায় প্রায়ই মানুষ শুনতে পায় নানান রকম শব্দ। এমন তো হামেশাই শোনা যায়, হয়তো খুবই স্বাভাবিক একটা শব্দ। মস্তিষ্ক সেটাকে বানিয়ে ফেলেছে অন্য কিছু। কিন্তু তার ওপরে ছিল ঘুটঘুটে অন্ধকার। কারেন্ট ছিল না, ঝড় বৃষ্টির রাত, তাতেই সব কিছু নিজে নিজেই তৈরি হয়ে গেছে। আর গন্ধ, অনেক দিনের পুরনো বাসা, বোটকা একটা পচা গন্ধ থাকা স্বাভাবিক।
ভালো মতো আজ সারাদিন ঝাড়পোছ করতে হবে, তাহলেই আর কোনো সমস্যা থাকবে না। বাকি রইল ওই জিনিসটা যেটা দেখেছিলাম। ওটা নেহাতেই চোখের ভুল ছাড়া আর কিচ্ছু বলে দাঁড় করানো যায় না। চাটা শেষ করলাম, দাম মিটিয়ে উঠে দাঁড়ালাম, আবার ঘরের উদ্দেশ্যে হাঁটা দিলাম। অনেক কাজ পড়ে আছে। সামনের নলমতো জায়গাটা পেরিয়ে আবার যখন ঘরে ঢুকলাম, তখন মনে হলো রাতে এই সাধারণ ঘরটা দেখেই এত ভয় পেয়েছি, কি আশ্চর্য। বালতি আর ঝাড়ু নিয়ে লেগে গেলাম। ঘরে এখনও আছে গন্ধটা, কোথায় পড়ে আছে মড়াই দুধটা। সারা বাড়ি ঝাড় দিয়ে ফেললাম, কিন্তু পেলাম না। হয়রান হয়ে গেলাম। তবে আমার ঘর দেখতে দেখতে পরিপাটি হয়ে উঠল। দেখলে কে বলবে এটা একটা অগাছালো ব্যাচেলারের ঘর। তবে একটা নতুন জিনিস আবিষ্কার করলাম। ঘরের ঠিক মাঝ বরাবর কয়েকটা বাড়ি দিতেই ফাঁপা আওয়াজ হলো। নিচে কি আরও কিছু আছে? খুব ভালো করে লক্ষ্য করলাম। নজর করে না দেখলে বোঝা যায় না। খুব কায়দা করে একটা 2 ফুট বাই 2 ফুটের কাঠের তক্তা দিয়ে মেঝের সাথে মেশানো, রঙও নিখুঁতভাবে মিশিয়ে দেওয়া হয়েছে। নির্ঘাত নিচে একটা ঘর আছে। এতক্ষণে শব্দের রহস্য ভেদ হলো। বন্ধ ঘরে বাতাস আটকে থেকে নানান রকম আওয়াজ হলো। ঝড় বৃষ্টির দিনে তো কথাই নেই। ভাগ্য ঘরে একটা শাবল ছিল। চাপ দিতে উঠে এলো তক্তাটা। ওটা একপাশে দাঁড় করিয়ে রেখে ভেতরে উকি দিলাম। ভেতরে অন্ধকার। টর্চ এনে আলো ফেললাম। ভেতরে ময়লা আবর্জনা স্তূপ হয়ে আছে। কোনোদিন পরিষ্কার করা হয়েছে বলে মনে হয় না। ভক করে এসে লাগলো পচা গন্ধ, ঠিক যেন সেফটি ট্যাঙ্কের মতন। বমি এসে যাওয়ার মতন অবস্থা। তাড়াতাড়ি বন্ধ করে নিলাম গর্তের মুখ। নেমে দেখলে হতো, কিন্তু ইচ্ছে করল না, পরে দেখা যাবে। দুপুরে হোটেলে খেলাম। তখনও জানতাম না রাতে কি অপেক্ষা করছে। রাত নেমেছে। খানিকটা রাত হলেই এলাকাটা বেশ নির্জন হয়ে পড়ে। আমার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে, অস্বীকার করব না। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। ঘুম দরকার। কারেন্ট নেই, মশা কামড়াচ্ছে। এই এলাকায় ঘন্টায় ঘন্টায় লোডশেডিং। আরেকবার কারেন্ট গেলে আর আসার নাম করে না। মোমবাতি নিয়ে বাথরুমে গিয়ে মুখে মাথায় পানি দিলাম। আয়নার দিকে তাকিয়ে চমকে উঠলাম। একটা অস্পষ্ট মুখ আমার দিকে যেন তাকিয়ে আছে। কেউ কি দাঁড়িয়ে আছে আমার পেছনে? অল্প হলে ভুল দেখছি না তো? ঠাহর করে দেখতে গেলাম, মিলিয়ে গেল মুখটা। আমার ঘাড়ের পশমগুলো দাঁড়িয়ে গেল। শীত ডাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কেমন যেন মনে হলো অশুভ কিছু একটা ঘটতে চলেছে। কোথায় যাব? আজ রাতটা কি হাসানের মেঝেতে গিয়ে থাকব? থাক, শুধু শুধু একজনের ঝামেলা বাড়িয়ে লাভ নেই। বিছানায় এসে শুয়ে পড়লাম। বইটা টেনে নিলাম। ঘুম না আসা পর্যন্ত বই পড়ি। অল্প আলো, কিন্তু পড়া যাবে। জানালাটা একটু ফাঁক করা আছে, বাতাস আসছে। হঠাৎ এক ঝলক জোরালো বাতাস এলো, যেন ফু দিয়ে নিভিয়ে দিল মোমবাতিটা। আহা, কি মুশকিল! হাতড়ে হাতড়ে জানলাটা বন্ধ করলাম। মোমবাতি জ্বালাতে হবে। কোথায় যেন দেশলাইটা। মেঝেতে পা ঠেকিয়েছি। এমন সময় কেঁপে উঠল মেঝে। স্পষ্ট বুঝতে পারলাম নিচে কিছু একটা হুটোপুটি করছে। ইঁদুর নয়, ইঁদুর এত জোরে শব্দ করে না। তাহলে কি? পালিয়ে যাওয়ার একটা তীব্র ইচ্ছা জাগলো। কোনো মতে নিজেকে ঠেকালাম। ধরাস ধরাস শব্দ করছে বুকের ভেতর। কণ্ঠনালী শুকিয়ে গেছে। কি করব বুঝতে পারলাম না। এবার মনে হলো তক্তাটা তুলে ধরি, নিচে কি আছে দেখতেই হবে। পরক্ষণেই মনে হলো না না না, সেটা পারবো না। নিচে ভয়ঙ্কর কিছু একটা আছে। কোনো পিশাচ যেন এখানে আটকে পড়েছিল এতদিন। আমি আসতেই সেটা আবার মুক্ত হয়ে গেছে। নিজের ওপর তখন আমার নিয়ন্ত্রণ নেই। ভয়ে ভয়ে নিয়ে এলাম শাবলটা, শক্ত করে চাপ দিলাম। সকালের মতোই উঠে এলো তক্তাটা। নিচে টর্চের আলো ফেললাম। বাইরে ঝড় শুরু হয়েছে। গতকালের মতোই তুমুল বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড শব্দে বাজ পড়ল। কেঁপে উঠলাম আমি। গর্তের ভেতরটা চিরে দিল আলোর রশ্মি। কি যেন একটা বাদিক থেকে ডান দিকে সরে গেল। ভালো করে বোঝার আগেই আমার তখন রোগ চেপে গেছে। কি আছে দেখতেই হবে।
বেঁচে থাকার আদিম প্রবৃত্তি বলছে নেমো না, সাংঘাতিক বিপদ ঘটবে। আমি সেটা উপেক্ষা করেই ভয়ে কাঁপতে কাঁপতে নিচে নেমে গেলাম। হাতের তালু ঘেমে গেছে, হাত থেকে পিছলে যেতে চাইছে শাবলটা। টর্চটা দাঁতে কামড়ে ধরে নিয়ে নিচে নেমে হাতের ধুলো ঝাড়লাম, শাবলটা আঁকড়ে ধরলাম, আশেপাশে চোখ বোলালাম কি আছে। একটা ভাঙা টেবিল ছাড়া সারা ঘরে আর কিছু কি? হ্যাঁ, ওই তো তালগোল পাকানো কি একটা যেন ঘরের কোনায় পড়ে আছে। পা টিপে টিপে এগিয়ে গেলাম। জিনিসটা কি? দেখে আমার রক্ত যেন হিম হয়ে গেল। দেখে মনে হলো একজন মানুষের লাশ। চোখের মনিতে স্পষ্ট ভয়ের ছাপ। আর সবচেয়ে বিশ্রী ব্যাপার, মুখটা কেমন যেন। জোরে করে একটা চিৎকার দিয়ে উঠলাম, কয়েক পা পিছিয়ে গেলাম। হাতে ঠেকল ঘরের দেওয়াল। হকচকিয়ে চটচটে লাগতেই চোখের সামনে ধরলাম খয়েরি লালে মেশানো বিচিত্র এক তরল। নাকের কাছে নিতেই গাটা গড়িয়ে উঠল। কি যেন একটা। আমার সারা গা তখন গোলাচ্ছে। কিন্তু ওটা কি সত্যিই লাশ? এবার বেরিয়ে যাব বলে ঠিক করলাম। ভালো করে আবার দেখলাম লাশ আছে কিনা, কিন্তু এবার তাকিয়ে দেখলাম সেখানে কিচ্ছু নেই। আমি ঠিক করলাম মালপত্র নিয়ে আমি এক্ষুনি বেরিয়ে চলে যাব, এখানে আর নয়। তখনই মাথার ওপরে দড়াম করে একটা শব্দ হলো। না তাকিয়েও বুঝতে পারলাম আমার বেরোবার রাস্তা বন্ধ হয়ে গেছে। মরিয়া হয়ে উঠলাম আমি। অশুভ কিছু একটা আছে এই ঘরে, আমাকে বের হতেই হবে। জোরে ধাক্কা দিলাম, ভারী তক্তা কিছুতেই নড়ল না। প্রমাদ গুনলাম আমি। এখানে ঢুকেছি কেউ জানে না, সৌমেন আসতে পারে, কিন্তু ততক্ষণে দম আটকে মরে যাব আমি, আর নইলে ভূতের হাতে মরব। পাগলের মতো ধাক্কাতে থাকি আমি। ঘরে তখন আমার চারপাশ ঘিরে সাদা ধোয়ার মতো কিছু একটা পাক খাচ্ছে, আর ভয়ার্থ দৃষ্টিতে আমি দেখি সেটা কিছু একটা আকার নিচ্ছে। ঘরের এক কোণে জড়ো হলো সেগুলো, আর ধীরে ধীরে একটা অবয়বে রূপ নিতে লাগলো। টলতে টলতে সেটা এগিয়ে আসতে লাগলো আমার দিকে। হ্যাঁ, একটা মানুষের অবয়ব, তবে মানুষ নয়। মানুষ এত বিভৎস দেখতে হতে পারে না। মুখটা যেন কেউ অ্যাসিডে ঝলসে দিয়েছে, সারা মুখ ভর্তি দগদগে ঘা। এবার মুখটা হা করলো। আমি শিউরে উঠলাম। লাল জিভা দেখে মুখ থেকে দুর্গন্ধযুক্ত লালা পড়ছে মনে হচ্ছে। আমি সর্বশক্তি দিয়ে তক্তাটা সরিয়ে ফেলি, শরীরটা ওপরে টেনে ওঠাই, কিন্তু পুরো শরীর বের করার আগেই পায়ে একটা তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব করি। জিনিসটা যেন আমার পায়ে কামড় বসিয়েছে। হাত থেকে টর্চটা পড়ে গেছে। তারপরও দেখতে পেলাম কিছু একটা আমাকে অ্যাটাক করেছে। আমি শাবলটা হাতে নিতেই সে জিভটাও মিলিয়ে গেল কোথায় যেন। আমি তক্তাটা দিয়ে গর্তটার মুখ বন্ধ করে দিলাম। পালাতেই হবে এখন। ভেতর থেকে তখন চিৎকারের শব্দ ভেসে আসছে, যেন কেউ আর্তনাদ করছে, যেন কাউকে নির্মমভাবে আঘাত করা হচ্ছে। কেউ যেন বিলাপ করছে, ডোঙাচ্ছে। সব মিলিয়ে অমানসিক এক নারকীয়তার রূপ নিয়েছে বাড়িটার পরিবেশ। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি তখন। আমি দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াচ্ছি। ভয়ে হৃৎপিণ্ড গলায় উঠে এসেছে, ধক ধক করছে বুকটা। এই বুঝি জিনিসটা আমাকে ধরে ফেললো। আমি জনশূন্য রাস্তা দিয়ে দৌড়াচ্ছি, পেছনে যে তাকাবো সেটারও সাহস হয় না। উফ, জায়গাটা এত অন্ধকার কেন? হোঁচট খেতে খেতে আমি শহরের দিকে দৌড়াই। সামনেই বাজার, ওই তো চায়ের স্টল, কিন্তু এত রাতে সব বন্ধ। কোথায় যাব আমি? সব দরজা যেন আমার জন্য বন্ধ হয়ে গেছে। আমি সৌমেনের বাড়ির দিকে দৌড়তে থাকি। তারপরে আমি কোথায় যে জ্ঞান হারিয়ে ফেলি জানি না। তারপরে কি হয়েছিল জানো? শোনো তাহলে। আকাশ অবশেষে সৌমেনের বাসায় পৌঁছতে পেরেছিল। সৌমেন যখন বাড়ির দরজায় তাকে আবিষ্কার করে, তখন তার মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে। প্রচণ্ড পরিশ্রমে ধপ করে বসে পড়ে তারপরে জ্ঞান হারিয়ে ফেলেছে। সৌমেন জানে না আদতে ওর সাথে কী হলো, কেনই বা সেখানে হলো। তবে পরে শুনেছিল সেখানে নাকি একজনকে হত্যা করা হয়েছিল, আর তার লাশ ওই ঘরের মধ্যে থেকে, মানে আন্ডারগ্রাউন্ডের ঘরের মধ্যে থেকে পেয়েছিল। এই ভয়াবহ অভিজ্ঞতা আকাশকে একেবারে এলোমেলো করে দিয়েছিল। তারপরে আকাশ কোনোদিনও আর সেই বাড়ি মুখও হয়নি। তো দাদা, এই ছিল ঘটনা। আশা করছি তোমার ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল সৌমেন বাবুর সঙ্গে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর,
মানে এর চেয়ে বেশি ভয়ঙ্কর যে কিছু হতে পারে আমার তো জানা নেই। এরকম হলে একটা মানুষ হার্ট ফেলও করে ফেলতে পারে। কি ভয়ঙ্কর কাণ্ড, বুঝতে পারছো? মানে এই পৃথিবীতে যে কোথায় কি ঘটে চলেছে আমরা কখনো ভাবতেও পারি না। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি, যুক্ত হয়ে যেও। আর একটা কথা আমি বারবার বলবো, ভৌতিক কথা, কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেইনড হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমার বাড়ি আনন্দপুর। আমি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক। তোমার দেবতুল্য সুমধুর কণ্ঠে ভৌতিক ঘটনাগুলো আমি খুব তৃপ্তি মনে শুনি। এগুলো রাতে আমার ঘুমের ওষুধের কাজ করে। আমি, আমার মা বাবা, আমরা সবাই তোমার চ্যানেলের বড় ভক্ত হয়ে পড়েছি। তাছাড়া আমি এগুলো আমার ফ্রেন্ড ও রিলেটিভদের সাথেও শেয়ার করি, তারাও তোমার গুণমুগ্ধ শ্রোতা। ঘটনা লিখতে বসে এই আবেগ ঘন মুহূর্তে আমার মনের অনেক কথাগুলো তোমাকে শেয়ার করলাম। অমিতদা, একটা কথা বলি, আমি হালকা রাশির মানুষ। সেই কারণেই সম্ভবত আমি নানা অলৌকিক ঘটনার সাক্ষী। আমি কোনো অচেনা অজানা জায়গায় গেলে মোটামুটি সেই জায়গার অশুভ বা শুভ প্রভাব অনুভব করতে পারি। আমার অভিজ্ঞতার ঝুলিতে এরকম ছোট বড় ঘটনা রয়েছে। তবে আজ আমি আমার মা বাবার সাথে ঘটে যাওয়া দুটো সত্য অলৌকিক ঘটনা তোমার সাথে শেয়ার করব। এই দুটো ঘটনার মধ্যে একটা বেশি পুরনো, সেটাই আগে বলি। এটি প্রায় 20 বছর আগের ঘটনা। আমি এই ঘটনাটি আমার মা বাবার মধ্যে বহুবার আলোচনা করতে শুনেছি। আমার বাবা মায়ের তখনও বিয়ে হয়নি। আমার বাবা তখন বর্ধমানে একটি সরকারি হাসপাতালে ডাক্তার। ছুটিতে যখন কলকাতায় আসতো তখন আমার মার সঙ্গে আলাপ। বাবা যখন বর্ধমানে ফেরার গাড়ি ধরতো, মা বাবার সাথে হাওড়া পর্যন্ত যেত। গাড়িটা ছিল সন্ধে 7টার এক্সপ্রেস, ফলে গাড়ি ছাড়ার পর মায়ের বাড়ি ফিরতে একটু রাত হতো। আমার মা আবার প্রচণ্ড সাহসী আর জেদি। একদিন বাবা ট্রেনে উঠে যাওয়ার পর মা যখন বাস স্ট্যান্ডে আসে তখন রাত 8টা বেজে গেছে। সেই সময় হাওড়া বাস স্ট্যান্ড এত আলোকিত ছিল না, এত দোকানপাটও ছিল না। সে দিনটা ছিল শনিবার, অমাবস্যা। আমার মায়ের অতটাও খেয়াল ছিল না। এছাড়া সায়েন্সের স্টুডেন্ট হওয়ায় মা এসব বিশ্বাসও করতো না। যাই হোক, মা দেখল সেদিন বাস স্ট্যান্ড বেশ ফাঁকা ফাঁকা। মা চটপট নির্দিষ্ট ডিপোতে গিয়ে একটা ফাঁকা বাসে উঠে পড়েছে। কিন্তু পরিবেশের নিস্তব্ধতার কারণে আমার মায়ের তখন বেশ অস্বস্তি লাগতে শুরু করেছে। 5-6 মিনিট পরে একজন মধ্যবয়স্ক ভদ্রলোক বাসে উঠে আসে। তিনি বাসে এসে বসার পর মায়ের খুব ঠান্ডা করতে শুরু করে আর নাকে একটা আষ্টে বাজে পচা গন্ধ পেতে থাকে। মা কোনো রকমে জানলার দিকে মুখ করে চুপ করে বসে থাকে। বাইরে তখন কয়েকজন এদিক ওদিক দাঁড়িয়েছিল। হঠাৎ বাসের সেই লোকটি গলাটা ঝাড়া দিয়ে মাকে বলে ওঠে, खोकी जरा देख तो मेरे आंखों में क्या घुसा है। মা তখন লোকটার দিকে তাকাই। লোকটার পরনে সাদা ধুতি, সাদা চাদর গায়ে জড়ানো, মুখটা অসম্ভব রকমের ফ্যাকাশে সাদা, যেন রক্তশূন্য। দুই চোখের মণি দুটো খুবই বড়, ধীরে ধীরে সেগুলো আরো বড় হয়ে যেতে লাগলো। দুই চোখ যেন পুরো কালো হয়ে গেল। আর লোকটার মুখে তখন একটা বাঁকা হাসি ফুটে উঠেছে। এই দেখে মা বাঁচাও বাঁচাও বলে বাস থেকে দৌড়ে নামে। কয়েকজন লোক ও মহিলা এসে জড়ো হয়। তারা মায়ের মুখে সব কথা শুনে বাসে উঠে কাউকেই দেখতে পায় না, তবে তারা খারাপ কিছু আন্দাজ করে। সেখানে উপস্থিত একজন বিহারি পণ্ডিত ধরনের বৃদ্ধ লোক মায়ের মাথায় হাত রেখে জোরে জোরে হনুমান চালিসা বলতে থাকে। ধীরে ধীরে মায়ের ভয় কেটে গিয়ে মা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এরপর বাস ছাড়লে বাকি পথে মায়ের সাথে আর কিছু ঘটেনি। হনুমানজির কৃপায় আমার মা সম্পূর্ণ নিরাপদে বাড়ি ফিরেছিল। দাদা, এই ছিল আমার মায়ের সঙ্গে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। এবার আমি তোমাকে বলবো দ্বিতীয় ঘটনাটা, যেটা আমার বাবার সঙ্গে ঘটেছিল 2007 সালে। তখন আমার বাবা কলকাতার একটা হাসপাতালে নাইট শিফটে কাজ করত।
সঙ্গত কারণে আমি সেই হাসপাতালের নামটা বলছি না। এটা সেই বছরের কালী পুজোর পরে ঘটে যাওয়া ঘটনা। আমার বাবা অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ। নাইট শিফটে কাজ থাকলে ভালো, আর যদি কাজের চাপ না থাকতো তাহলে বাবা রেস্ট না করে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়াতো, কোনো পেশেন্টের কোনো অসুবিধে হচ্ছে কিনা জানার জন্য। নাইট শিফটে ডিউটি করতে গিয়ে বাবা সেদিন একটা অদ্ভুত জিনিস খেয়াল করলো। কোনো নার্স বা ডাক্তার বয় সেখানে থাকতে চাইছে না। সবাই কোনো না কোনো বাহানা দেখিয়ে সেই তলার একটা জায়গায় একসাথে জড়ো হয়ে বসে আছে। সেদিনও বাবা এরকম একটি ওয়ার্ডে একা পায়চারি করছিল। হঠাৎ করে একটা ঘুঙুরের শব্দ বাবার কানে আসে। বাবা দেরি না করে করিডোরের দিকে দৌড়ে যায়। আওয়াজটা আরও জোর হয়। বাবা ঘড়ি দেখে, রাত 3টে। কোথাও কিছু না দেখে বাবা ওয়ার্ডের মধ্যে যেই না ঢুকতে যাবে অমনি মেইলি সুরে একটা কান্নার সুর শোনে বাবা। বাবা পেছন দিকে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। বাবা তখন চুপ করে রেলিং ধরে করিডোরে দাঁড়িয়ে থাকে, কারণ আওয়াজটা তখনও থামেনি। সাথে সাথে বাবার অস্বস্তিও বেড়ে চলেছে। বাবা খেয়াল করে আওয়াজটা আসছে হাসপাতালের সীমানার পাথরের পাশে, যেখানটায় ময়লা ফেলার ডাস্টবিন, সেখান থেকে। এমন সময় পেছন থেকে ওপরের এক ডাক্তার আঙ্কেল বাবাকে ডাকেন। সেই ডাক শুনে বাবার সম্বিত ফেরে। বাবা তাকে সব বলে। তিনি বাবাকে বলেন, যে নাইট শিফটে হাসপাতালের এই ওয়ার্ডে কাজ করে তারা মোটামুটি সবাই এই শব্দ শুনতে পায়, আর সবার কথা মতো তখন সময় রাত 3টে থেকে 3:30টার মতন হয়। ওই হাসপাতালে বাবা নতুন নাইট শিফটে যোগ দিয়েছিল, তাই ব্যাপারটা বাবার ঠিক জানা ছিল না। বাবা শুনেছিল অনেকেই সেই ডাস্টবিনের দিকে তাকিয়ে একজন মহিলার অবয়ব দেখতে পেত, কিন্তু ডাকাডাকি করলে কেউ সাড়া দিত না। বাবাকে সবাই সাবধান করেছিল, বাবা যেন আর কখনো এইসব শুনলে সেদিকে চলে না যায়। পরে বাবা জানতে পেরেছিল বহু বছর আগে একজন পাগল ভিক্ষুক মহিলা ওই ডাস্টবিনের মধ্যে কিছু একটা খুঁজত, কিন্তু সেটা না পেয়ে ওই পাথরের গায়ে নিজের মাথা ঠুকত। এরকম ঘটনার সময় লোকজন এসে তাকে ধরে ফেলত, কিন্তু একদিন সারাটা রাত ভারী বৃষ্টি পড়ে। ভোরবেলায় সেই পাগলিকে মাথা ফাটা অবস্থায় ওই ডাস্টবিনের পাশে পড়ে থাকতে দেখা যায়। সেই যাত্রায় তাকে আর বাঁচানো যায়নি। সারা রাত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু ঘটে। আর সেই অতৃপ্ত আত্মা আজও হয়তো সেই ডাস্টবিনের ভেতর কিছু একটা জিনিস খুঁজে চলেছে। অ্যাকচুয়ালি আত্মা হলো এনার্জি, যা কখনোই বিনষ্ট হয় না। আমার বাবা এভাবেই ঘটনাটা এক্সপ্লেইন করেছিল। যেন অমিতদা, আমার বাবা হাসপাতালে কাজ করতে গিয়ে ছলনার কবলেও পড়েছে, তবে ভগবানের অসীম কৃপা আর তার নিজের মনের জোরে বাবা সুস্থভাবে বাড়ি ফিরেছে। সেই ঘটনাটা আর একদিন বলবো। ওকে অমিতদা, আজ এখানেই থাক। আমাদের ভৌতিক কথা পরিবার দিনে দিনে আরও সমৃদ্ধ হোক, এটাই চাইব। ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড বা ঘটনা বলতে পারো। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। ঘটনাগুলো তোমাদের স্পেশালি কেমন লাগছে সেটাও জানিও, কারণ আমাদের এই পরিবারে তোমাদেরকে বলার পর থেকে তোমরা দারুণ দারুণ ঘটনা শেয়ার করছো। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চমকি ঘোষ, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। সেকেন্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ বিশ্বাস, লিখেছে, দাদা অনেক দিন পরে টাইমে আসতে পারলাম আর অনেক ট্রাই করে সেকেন্ড কমেন্ট করতে পারলাম। আমার নামটা একবার হ্যালো করে বলো। হ্যালো বিশ্বজিৎ। থার্ড কমেন্ট করেছে ইউজার রাজা, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, তন্ময়, সুব্রত মণ্ডল, সুমন্ত দাস, সমীর মণ্ডল, অনন্যা ভৌমিক, সত্যদীপ মল্লিক, আনার গাজী, মুয়াজবিন মামুন, তন্নি হালদার, ভারভেনা রয়, অধরা, সুরজিৎ মল্লিক, জয় দাস, এমডি মন, লক্ষ্মণ সর্দার, রিমি মাইতি, শর্মিষ্ঠা দাস, এসকে আরাফুল হোসেন, রুনা দে, সুরজিৎ মল্লিক, অর্পণ ভদ্র, সঞ্জীব ঘোষ লিখেছে, অমিতদা তোমার কণ্ঠে ভৌতিক ঘটনা শোনার জন্য অপেক্ষা করছিলাম কানে হেডফোন লাগিয়ে। তারপরে কমেন্ট করেছে সুমিত ঘোষ, সত্যদীপ মল্লিক, নন্দিনী রয়, ইউদাস রয়, লিখেছে, চলে এলাম দাদা ভয় পেতে, হেডফোনে শুনছি তোমার বলা ঘটনা, দারুণ লাগছে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে রেখা পাসমান, বিশ্বজিৎ সর্দার, রতন সরকার, সৌরভ ঘোষ, সুনিতা সরকার, রাজু বিশ্বাস, অর্পণ ভদ্র,
দেবাশিস পণ্ডিত, মনীষাহা দোয়েল, মলয় চক্রবর্তী, ববিতা অধিকারী, বিষ্ণু সাধন, দীপিকা দাস, লাবণী পাল, মোহিনী পাল, অনির্বাণ বিশ্বাস, শিহাব শাফিরউদ্দিন, রৌনক দত্ত, জয়শ্রী গুপ্তা, নিবেদিতা হালদার, তন্ময় দত্ত, অমিতা ঠাকুর, সন্দীপ হোর, সংঘমিত্র রয়, কমল দাস, রিকা, অঞ্জলি মণ্ডল, শ্যামল মল্লিক, সুনিতা সরকার, শম্পা বিশ্বাস, দীপশ্রী দাস লিখেছে দারুণ সব ঘটনাগুলো, বিশেষ করে তান্ত্রিকের নিজের ঘটনা। ও আচ্ছা দিদি। তারপরে কমেন্ট করেছে প্রভাস বৈদ্য, শঙ্কর চক্রবর্তী, অমিত ঘোষ, রাকেশ, এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।